ঈদযাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের স্রোত, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। ভাড়া গাড়ির দখলে মহাসড়ক, ঘাটগুলোতেও যাত্রী চাপ। বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ নিয়ে যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবী। চীনের উপহার ৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বুধবার। বাণিজ্যিকভাবে দিতে প্রস্তুত হলেও অনুমোদন নিয়ে জটিলতা, জানালেন চীনা রাষ্ট্রদূত। করোনায় একদিনে আরও ৩৮ জনের মৃত্যু। এবং নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতক একদিন পর উদ্ধার। ২০০০ টাকায় বিক্রি করা হয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে। কোনো চক্র জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়, সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। সড়ক, ফেরিঘাট সব জায়গায় এখন ঘরমুখো মানুষের স্রোত। সব নজরদারি উপেক্ষা করে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রাজধানী থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টেই একই চিত্র। চেকপোস্ট বসিয়ে কিংবা ব্যারিকেড দিয়েও ঠেকানো যায়নি ঈদযাত্রা। ফেরি আসলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। একদিকে ফনা তুলে আছে করোনা, তবে তা পাত্তা দেবার সময় কই। হাতে আছে মাত্র 2 দিন, যে করেই হোক বাড়ি যাওয়া চাই। জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু কিংবা বয়স্কদের এই হুড়োহুড়ি স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। ফেরি ঘাটে ভিড়তেই ঝাঁপিয়ে পড়ছেন হাজার হাজার মানুষ। বিআইডব্লিউটিসির সিদ্ধান্ত মতে মাওয়া রুট থেকে জরুরি প্রয়োজনে দিনে 4টি ফেরি চলাচল করলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার পরিবহনের আগেই উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা। করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করে ফেরিতে চলছে পারাপার। মাস্ক কিংবা সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। আসছি মনে করেন যে গ্রামের বাড়িতে যাব, সবাই এক জায়গা মিলে আনন্দ ফুর্তি করে ঈদ কাটাবো। এই কারণে ঈদের জন্য যাচ্ছি। দেশের বাড়িতে তো সবাই ঈদ করতে মন চায়, এই কারণে। প্রতিটা মা বাবাই চেয়ে থাকে যে সন্তান দূরে আছে, হয়তো বা বছরে একটা দিন বাড়িতে আসবো, একত্রে থাকবো। পথে পথে রয়েছে নজরদারি। রোববার থেকে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। চেকপোস্ট কিংবা ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবিক বিবেচনায় জরুরি সেবার ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ফেরি ছাড়লে আমাদের এই ব্যারিকেড আমরা ছেড়ে দিব। সাধারণ গাড়ি আছে এবং যাত্রী যদি আসে সেই যাত্রীগুলো আমরা পারাপার করতেছি। আমরা তাদেরকে বিরত করতে গেলে সেখানে একটা লাইফ রিস্ক থেকে যায়, সেই কারণে আমরা তাদেরকে বিরত করতে পারিনি। কিছু লোক ফেরিতে পার হয়ে চলে গিয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে সচেতন করার, তাদেরকে মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য। বেলা যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ঘাট এলাকার ঘন্টার পর ঘন্টা আটকে থাকা অ্যাম্বুলেন্স সহ নানা জরুরি পরিবহনের সারি। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে সাভারে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আছেন রিপোর্টার সানবির উপল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সেলিয়ার কাছে। সেলিয়া, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সন্ধ্যার সময় এবং বিকেলের সময়টিতে নবীনগরের এলাকাটাতে যে অবস্থা, বিশেষ করে ঘরে ফেরার তাড়া নিয়ে যে মানুষগুলো আসলে ঈদের স্বস্তিতে ঈদ করার জন্য নিজেদের পরিবারের কাছে গিয়েছিলেন সেটির খবর। কিন্তু এই মুহূর্তে আমরা আছি সাভারে, এবং এই সাভারে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সে বাসগুলো কিন্তু আসলে ভেতরে যদিও তারা আসলে তাদের কাউন্টারগুলো খোলেনি, কিন্তু বাইরে থেকে কিন্তু তারা কাউন্টার খুলেছে। এক্ষেত্রে কিন্তু মাগুরা, রাজশাহী থেকে বিভিন্ন যে কাউন্টারগুলো এর মধ্যে ক্যামেরা দেখে তারা অনেকেই সটকে পড়ে। এবং আপনারা যদি এখানে দেখেন, এখান থেকেও লোক চলে গেছে এবং এখানেও যে কাউন্টারের যে টিকিটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিই কিন্তু আসলে ঢাকার বাইরের। এখানে যে যাত্রীরা রয়েছেন সে যাত্রীদেরকে সাথে আমরা কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু সে যাত্রীরা জানিয়েছেন এই কাউন্টারগুলোতে যে টিকিট বিক্রি হচ্ছে সেগুলো আসলে মূলত যে বিভিন্ন কাউন্টার শাটার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে সেগুলোর কাউন্টার, এবং প্রত্যেকটি জায়গা থেকেই লোক চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু তারা একটি জিনিস বলছে যে এখানেও কিন্তু ভাড়ার বিষয়টি প্রায় 4 থেকে 5 গুণ পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এবং বড় গাড়ি, বিশেষ করে দূরপাল্লার বাস বলতে আমরা যেটিকে বুঝাই, সে গাড়ি না চললেও কিন্তু
প্রাইভেট কারগুলো কিন্তু তারা ব্যবহার করছেন দূরপাল্লার যাত্রীদেরকে পাঠানোর ক্ষেত্রে। আপনারা দেখছেন এখানে এখন একটি মাত্র গাড়ি রয়েছে পুরো যাত্রী বোঝাই করা, এবং এর আগে 2 থেকে 3টি গাড়ি আমরা গত 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে দেখেছি এখান থেকে ছেড়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। যাত্রীদের একদিকে বাড়ি যেতে হবে, অন্যদিকে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধাভোগীদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এই ছিল এখন পর্যন্ত মহাসড়কে আমাদের কাছে ঈদে ঘরে ফেরা মানুষের যে তাড়া, তার সর্বশেষ আছেন আমাদের যে নৌপথে বা পানিপথে যারা আসলে বাড়ি ফিরছেন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সানমির রূপল। রাত বাড়ছে, শিমুলিয়া ঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের স্রোত কিন্তু শেষ হচ্ছে না। একের পর এক ফেরি আসছে এবং মানুষজন হুমড়ি খেয়ে ভরে যাচ্ছে এবং তারা কিন্তু পারাপার হচ্ছেন। এবং প্রত্যেক ঘন্টায় কিন্তু আমি দেখতে পেয়েছি যে অন্তত একটি ফেরি ছেড়ে গেছে। বিকাল থেকেই এই অবস্থাটি চলেছে, যার ফলে মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু গুনতে হচ্ছে না খুব একটা, কারণ তারা কিন্তু প্রত্যেক ঘন্টায় অন্তত একটি করে ফেরি পাচ্ছেন। মানুষজন পারাপারের পাশাপাশি পণ্যবাহী যানবাহন সেগুলোও কিন্তু পারাপার করা হচ্ছে, এবং এছাড়াও যে জরুরি ভিত্তিতে যেসব যানবাহন চলাচল করার প্রয়োজন পড়ছে সেই সব যানবাহনও কিন্তু এই ফেরিগুলোতে ঠাসা রয়েছে। তবে 2-1টি ফেরি দেখেছি যেগুলোতে পণ্যবাহী পরিবহন ওঠার আগেই মানুষজন এত বেশি ভিড় করেছে যে পণ্যবাহী পরিবহন ওঠার মতো অবস্থা কিন্তু আর ছিল না, যার ফলে সেই সমস্ত ফেরিগুলো কিন্তু শুধুমাত্র যাত্রী পরিবহন করেই পারাপার করেছেন। তবে এখানে যে সমস্ত মানুষগুলো এসছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই মানছেন না, কারণ দূর দূরান্ত থেকে যেখান থেকে এসছেন তারা বাসে, যেহেতু গণপরিবহন বন্ধ তাই বাসে আসতে পারেননি, তবে বিভিন্নভাবে ভেঙে কিন্তু তারা এখানে চলে এসছেন। সন্ধ্যার আগ পর্যন্ত শিমুলিয়া ঘাটের পর্যন্ত আসতে ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট দেখেছি। সেই সমস্ত চেকপোস্টের কিছুটা হয়তো শিথিলতা এসেছে, যার ফলে এই ঘাট পর্যন্ত এখন দেখছি যে সিএনজি অটোরিকশা বা ভ্যান রিক্সা সবকিছু কিন্তু ঘাট পর্যন্ত চলে এসছে, যার ফলে ঘাট পর্যন্তই তারা কোনো না কোনোভাবে বিভিন্ন পথে তারা এসে পৌঁছেছেন। এবং এই যে মানুষজনের আনাগোনা, সেই আনাগোনা কতক্ষণ থাকবে বা সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে দূর দূরান্ত থেকে যারাই আসছেন তারা আজকে ফেরি পাওয়ায় তারা বলছেন যে তারা বাড়ি ফিরতে পারবেন, এতেই তাদের আনন্দ। যদিও করোনার যে মহামারীর ভয়াবহতা রয়েছে সেই সব ভয়াবহতা জানা সত্ত্বেও তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন। এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষজন, তাদের এখন মূল ভরসা কিন্তু এই পদ্মা পার হওয়ার জন্য এই ফেরিগুলোই। তো এখনো পর্যন্ত ফেরিঘাটের ঈদে বাড়ি ফেরা মানুষের খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সানবির রূপল, এবং তারও আগে আমাদের সঙ্গে সাভারের আমিনবাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। গ্রীষ্মের খরতাপ কিংবা করোনার চোখ রাঙানি, তাতে কি প্রকৃতি ঠিকই সেজেছে নববধূর সাজে? মহামারীতেও নগরে প্রকৃতির চোখ ধাঁধানো সাজ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও তার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে তার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন রোববার খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ আইনে ও নজিরও নেই, এমন পর্যবেক্ষণ দিয়েই আবেদনটি খারিজ করা হয়। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। একটি গণমাধ্যমের খবর বলছে, খারিজ হলেও এখনও বিএনপি নেত্রীর পরিবারের আবেদন ইতিবাচকভাবেই দেখছে সরকারের উচ্চ পর্যায়। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, এ নিয়ে আর আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দণ্ড মওকুফে ক্ষমা চাওয়া হবে না রাষ্ট্রপতির কাছেও। তাই সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অমানবিক আচরণ করা হয়েছে এবং এই দায়িত্ব সরকার
কেন নিতে গেলে সেটাও একটা রহস্যজনক ব্যাপার। সরকার তার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসা করার সুযোগ দেবে। তারপরে অনুরোধ জানাচ্ছি, যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমাগত, তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক। দুদক আইনজীবী বলছেন, আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বর্তমান লিগ্যাল স্ট্যাটাস অ্যাজ এ কনভিক্টেড পারসন, কাজে কনভিক্টেডের ক্ষেত্রে 401-এর তো কোথাও 74-র মধ্যে আসছে না, ও সরকারের ক্ষমতা আছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মাঝে প্রয়োজনে 1 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। নিয়ন্ত্রণে রয়েছে ডায়াবেটিক। এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। বাগানে থোকায় থোকায় ঝুলছে আম। জুনের প্রথম সপ্তাহেই বাজারে উঠবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু ফল। খরায় উৎপাদন কমার শঙ্কা মালিকদের। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও ৩৮ জন, শনাক্ত হয়েছেন ১৫১৪ জন। এদিকে দুদিন পরই দেশে আসছে চীনের উপহার সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা। দুপুরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ টকে অংশ নিয়ে দেশটির রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের সিদ্ধান্তহীনতার কারণেই টিকা পেতে দেরি হচ্ছে। করোনা ইস্যুতে শুরু থেকেই ঢাকার পাশে বেইজিং। প্রথম ঢেউ মোকাবেলায় চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তাবও দিয়েছিল চীন। সেই প্রস্তাবে সাড়া না দিলেও পরিস্থিতি বিবেচনায় এখন চীন থেকে টিকা নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। উপহার হিসেবে 12ই মে 5 লাখ ডোজ টিকা আসছে, তবে সরকারি পর্যায়ে টিকা পেতে দেরি হবে। G2G কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু এখন পর্যন্ত জরুরি ভিত্তিতে শুধুমাত্র সিনোফার্মার টিকা পেতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ। শিগগিরই তাই সিনোফ্যাকের টিকা পাওয়ার আশা নেই। রোহিঙ্গা ইস্যুতে চীন মধ্যস্থতা করলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় হতাশার কথা শোনান রাষ্ট্রদূত। মিয়ানমারে আমরা যোগাযোগ হারিয়ে ফেলেছি। বর্তমানে দেশটিতে পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ নেই। আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যাবাসনে দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক সম্ভব হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র প্রস্তাবিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। আমরা সব সময় মনে করি কোয়াড একটি চীন বিরোধী জোট। এ ধরনের ছোট জোটে যে কোনো ধরনের যোগদানে বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। তবে চীনের জোট BRI থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য আলাদা কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি বলে জানান রাষ্ট্রদূত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সঠিক তথ্য উপাত্ত পেলে তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন, তবে এখনও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। এদিকে চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। এহসান জুয়েলের রিপোর্ট। হবে হবে করেও গত 1 দশক ধরে ঝুলে আছে ভারতের সাথে তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় এই চুক্তির বিরোধিতা করে আসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীর্ঘদিনের অমীমাংসিত এই ইস্যু নিয়ে শঙ্কা রয়ে গেছে। তিস্তার দুঃখ যেন কাটছে না। প্রাক বর্ষায় বাড়ছে নদীর জল, আবার শুকনো মৌসুমে নদীতে পানি না থাকার ভোগান্তি যেন এই অঞ্চলের নিয়তি। শুকনো মৌসুমে আমাদেরকে কোনো পানি দেয় না, আর বর্ষা মৌসুমে পুরো পানিটা ছেড়ে দেয়। হঠাৎ করে পানি আসলো, উজানে হয়তো বৃষ্টি হয়েছে, আর নাহলে ইন্ডিয়া থেকে পানি দিছে। এই অবস্থায় গত বছর তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে একটি প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ। উদ্দেশ্য নদীটির বিস্তৃত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন। বাংলাদেশের আগ্রহ এই প্রকল্পে অর্থায়ন করুক চীন। কতটা এগুলো সেই উদ্যোগ? এই প্রকল্প নিয়ে কাজ করতে বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। চীন সাধারণত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন পেলে সেটি নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশ যদি সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দেয়, এ প্রকল্পে চীন নিজেদের সক্ষমতা কিংবা আগ্রহের বিষয়টি জানাবে। চীনের আগ্রহের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরাও। তিস্তাপাড়ের মানুষ চায় খুব দ্রুত এই মহাপরিকল্পনার কাজ শুরু করা। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮,০০০ কোটি টাকা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
করোনা মহামারীর কারণে এবছরও বিশেষ শর্ত অনুযায়ী হজ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে বন্ধ থাকতে পারে বিদেশিদের হজ পালন। এ নিয়ে বিস্তারিত জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ফারিহা, আপনাকে ধন্যবাদ। ফারিহা, আসলে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে পবিত্র হজের যে বিষয়টি, অর্থাৎ প্রতি বছর রমজান থেকে কিন্তু এক ধরনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে সৌদি সরকার এই বৃহৎ যেই ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ হজ আয়োজনের জন্য যেই প্রাথমিক প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয় প্রতি বছর রমজান থেকে। তো এবারও কিন্তু ঠিক তারই ব্যতিক্রম নয় এবং রমজান থেকেই কিন্তু যারা হজে যাবেন অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন বা এই দেশ থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের এক ধরনের প্রস্তুতি এবং এক ধরনের নাম লিপিবদ্ধ এই ধরনের কাজগুলো কিন্তু শুরু হয়। তবে যেমনটি কিন্তু গত বছর হয়নি ঠিক এবারও তেমনটি হবে না এরকমটাই আমরা আভাস পেয়েছি, যার কারণে আমরা এই যে শর্তের একটা সম্ভাবনা পেয়েছি যে এবছর যে হজটি অনুষ্ঠিত হবে তার জন্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে যারা অংশগ্রহণ করবেন হজে। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কেউ আসবেন কিনা এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বলা হয়নি যে কবে আসতে পারবেন না। তবে হজের যে প্রাথমিক প্রস্তুতি সেই হজের প্রাথমিক প্রস্তুতি হিসাবে যেমনটি বলা হয়েছে যে যারা এবছর হজে অংশ নেবেন তাদের জন্য প্রাথমিকভাবে শারীরিক যে সক্ষমতা এবং সুস্থতা এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটিতে অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কতজন মুসল্লি এই বছর হজ করতে পারবেন এই ধরনের কোনো শর্ত কিন্তু এই ধরনের কোনো সংখ্যা কিন্তু এখন পর্যন্ত উল্লেখ করে না। আপনি জানেন যে আসলে সৌদি যেই হজ এবং ওমরা মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মনসুর আদেল যিনি এই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে যেমনটি বলেছেন যে বেশ কয়েকটি শর্ত থাকবে, তবে শর্তের বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি স্পষ্ট করা হয়নি যে কী কী শর্ত থাকতে পারে। তবে প্রাথমিকভাবে যেমনটি ধারণা করা যাচ্ছে যারা কোভিডের যে 2 ডোজ টিকা সেটি সম্পন্ন করেছেন এবং যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই অর্থাৎ কোনো ধরনের পারিপার্শ্বিক কোনো সমস্যা নেই এই ধরনের যারা আছেন তারাই কিন্তু হজে অংশ নিতে পারবেন। তো আসলে এই ছিল আমার কাছে হজ নিয়ে রিয়াদ থেকে সবশেষ ফারিহা। হজ আয়োজনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। 2000 টাকায় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে বিক্রি করা হয় নরসিংদীর হাসপাতাল থেকে চুরি যাওয়া ছেলে নবজাতকটিকে। একদিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর সঙ্গে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একদিন নিখোঁজ থাকার পর 2 দিন বয়সী নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। রোববার সকালে নরসিংদী সদর হাসপাতালে নানির কাছ থেকে চুরি হয় শিশুটি। আপনারা দেখছেন অবস্থা, জীবনের লাগি না করে দাগ দিল। খবর পেয়ে অনুসন্ধানে নেমে পুলিশ জানতে পারে এক অটোরিকশা চালক ব্রাহ্মণদী এলাকায় নবজাতক সহ এক নারীকে নিয়ে যায়। চালককে নিয়ে অভিযানের পর শনাক্ত হয় শিশুটির অবস্থান। তাড়াহুড়া কইরা নাই মা তারপর গেছে গা। পরে আমি আবার রাত্রে নরসিংদী অভিযোগে দেখলাম এই যে বাচ্চাটা খানটা যে হিন্দু মহিলা নিচ্ছে বাচ্চাটা এই আমার টার্গেট হইলো। আমি নরসিংদী মডেল যা তারপর বললাম নাতি পাইলাম আমার মাইয়া সুখী হলো। অভিযুক্ত নারী স্থানীয় অন্তঃসত্ত্বা এক নারীর কাছে মাত্র 2000 টাকায় বিক্রি করে দেয় শিশুটিকে। উনি 2 কন্যা সন্তানের জননী এবং উনি প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানটিও কন্যা সন্তান। একটি ছেলে সন্তানের আকুতি রয়েছে তার মধ্যে। রাত 12টার দিকে তৎপরবর্তী সময়ে আমরা এই ছেলেটিকে তার কাছ থেকে উদ্ধার করে তার বাবা মার কাছে দেওয়া হয়েছে। পুলিশ জানায় যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আটক করা যায়নি মূল অভিযুক্তকেও। এতে কোনো চক্রের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। বাগানে থোকায় থোকায় ঝুলছে আম। জুনের প্রথম সপ্তাহে বাজারে উঠবে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু ফল। তাই শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত মালিক ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে আমের খবর জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, আশিনা সহ হরেক জাতের আম থোকায় থোকায় ঝুলছে বাগানে বাগানে।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে এমন দৃশ্য নজর কাড়বে সবার। 3 সপ্তাহের মধ্যে কিছু জাতের আম পরিপক্ক হয়ে বিক্রির জন্য বাজারে উঠতে শুরু করবে। তাই আম বাগান মালিকদের এখন বাড়তি নজর পরিচর্যায়। অনাবৃষ্টির কারণে অনেক আম ঝরে গেছে, বর্তমানে যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট আর কি। আমের দাম যদি ভালো পাই তাহলে আমরা লাভবান হব। এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল বলা হয় ফলের রাজা আমকে। যদিও খরার কারণে চলতি মৌসুমে আমের উৎপাদন খানিকটা কম হবার আশঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাপমাত্রা বেশি, আমগাল একটু ঝরে পড়ছে, তার জন্য আমরা স্প্রে করছি। কৃষকের এখন যেটা আম আছে এই আমটাই যদি থাকে তো পুষিয়ে যাবে কৃষকের, আমটা যদি ক্ষয়ক্ষতি না হয়। এ অবস্থায় পোকার আক্রমণ ও আম ঝরে পড়া রোধে নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষক ও কৃষি কর্মকর্তারা। চাষিদের পরামর্শ দিচ্ছি যে যেহেতু খরা একটু হয়েছে, খরার কারণে পানি সেচ দিতে হবে এবং পোকামাকড়ের জন্য কীটনাশক স্প্রে করতে হবে। আমগুলো আমাদের সুইডেন, ইতালি, ডেনমার্ক বিভিন্ন দেশে যাবে, এটা এই প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি আমাদের এই দেশ এখানকার উদ্যোক্তারাও এই দেশের প্রত্যন্ত অঞ্চল বিদেশে আম রপ্তানি করার ব্যাপারে অব্যাহত রেখেছে। জেলায় চলতি বছর 34,778 হেক্টর জমির বাগানে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চট্টগ্রামে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে 1 টাকায় ঈদের নতুন জামাকাপড় কেনার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সিএমপির সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানেও চলছে এই কার্যক্রম। এই উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর চাকতা এলাকায় পরিবারের সঙ্গে থাকেন সাদিয়া। বাবা ভ্যান গাড়ি চালিয়ে সংসারে জীবিকা নির্বাহ করেন। ঈদ আসলেও নতুন জামা কেনা সম্ভব হয়নি। সিএমপি বিদ্যানন্দের আয়োজনে 1 টাকায় নতুন জামা কিনতে পেরে খুশি সাদিয়া। 1 টাকা দিয়ে কাপড় নিচ্ছি, আমার থেকে ঈদের জন্য খুব ভালো হয়েছে। শুধু সাদিয়া নয়, সমাজের সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ অস্থায়ী মার্কেট থেকে ইচ্ছামতো নিতে পারছে নতুন জামা। সেই সাথে বিস্কুট সহ নিয়ে যাচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রীও। ঈদের সময় চিনি, আল্লাহ রহমতে, আল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে। একটা পাইছি যে খুব ভালো, আজ তো আনন্দ ঈদের মতো লাগছে। বিদ্যানন্দের এই ধরনের মানবিক উদ্যোগের পাশে থাকতে পেরে খুশি সিএমপি। আমরা তাদের নিরাপত্তা সহযোগিতাটা করছি এবং পরবর্তীতে আমরা আশা আছি এই সহযোগিতার ক্ষেত্রটি আরো বড় করতে পারে কিনা। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন এলাকায় একযোগে কার্যক্রম চলছে বলে জানান বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক প্রধান। কাল থেকে আমরা নারায়ণগঞ্জ, রাজশাহী এবং রংপুরে শুরু হচ্ছে। আর আমাদের সবচেয়ে বেশি টার্গেট থাকে যাতে ওইসব প্রান্তিক এলাকায় যাতে হয়। প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে 300 সুবিধাবঞ্চিত মানুষকে নতুন কাপড় দেওয়া হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেওয়া হয়। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানাধীন মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার দেওয়ার আয়োজন করা হয়। ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা মেনেই সোহরাওয়ার্দী উদ্যানের কিছু গাছ কাটা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যেগুলো জিয়াউর রহমান ধ্বংস করে দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর, সেই ঐতিহাসিক স্থানটিতে হাজার হাজার গাছ কেটে নির্মাণ করেছিল শিশু পার্ক। মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার আমরা ব্যবস্থা করেছি। যেভাবে গাছ কর্তন করা হচ্ছে, আমরা কিন্তু নতুন করে গাছ আমরা বপন করব। এদিকে ঈদ উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা। শাড়ি, ঈদের উপহার আমরা সবাই পেয়েছি। প্রত্যেকটি মুক্তিযোদ্ধা অত্যন্ত খুশি এবং আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু ও যুগ্ম আহ্বায়ক হাজী আলতাফ হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে ওষ্ঠাগত প্রাণ, তার উপর মহামারী করোনার চোখ রাঙানি, দীর্ঘ ঘরবন্দি জীবন, এত সব প্রতিকূলতা প্রতিবন্ধকতার মাঝেও শহর জুড়ে রঙের খেলা। কোথাও লাল, কোথাও হলুদ, আবার কোথাও বেগুনি রঙের ছটা। কিন্তু মন খারাপের এই সময়ে কেন এমন আয়োজন? অনুসন্ধানে বেরিয়ে এলো মহা ধুমধামে চলা এক বিয়ের খবর। সেই বিয়ের বিস্তারিত তুলে এনেছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। ঈদযাত্রায় পথে পথে ঘরমুখো মানুষের স্রোত, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে, ভাড়া গাড়ির দখলে মহাসড়ক, ঘাটগুলোতেও যাত্রী চাপ।
এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বিদেশ নিয়ে যাওয়া নিয়ে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপির। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, মত দুদক আইনজীবী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।